আচ্ছা, আজকে আমরা এই ভিডিওতে নবম শ্রেণীর চ্যাপ্টার 17-এর শর্ট কোশ্চেনগুলো নিয়ে একটু ডিসকাস করব। তো প্রথমে 10-এর 1-এর কোশ্চেনটা, চ্যাপ্টারটা হচ্ছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। 10-এর 1-এর কোশ্চেনটা ছিল এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ বিওসি ইকুয়াল টু 80 ডিগ্রি হলে কোণ বিএসি এর পরিমাপ কত। তো এখানে প্রথমে বলে রাখি, এখানে যে ধর্মটা আমরা কাজে লাগাচ্ছি সেটা অ্যাকচুয়ালি ক্লাস 10-এর একটা উপপাদ্য থেকে আসছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবার এই উপপাদ্য মানে এই চ্যাপ্টারে যে প্রথম উপপাদ্যটা রয়েছে সেই উপপাদ্যের একটা প্রয়োগ এখানে ওই একই জিনিস এখানে অ্যাপ্লাই করা হয়েছে। কি বলা আছে, এই হচ্ছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র। পরিকেন্দ্র কথাটার অর্থ হচ্ছে দেয়ার মাস্ট বি আ সার্কেল, মানে পরিবৃত্ত। মানে এটাকে কেন্দ্র করে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দিয়ে টাচ করে আমার একটা বাইরে দিয়ে একটা বৃত্ত থাকবে। পরিকেন্দ্র কথাটার অর্থই হলো, পরিকেন্দ্র মানে কিন্তু আমাদের যে প্রথম উপপাদ্যটা চ্যাপ্টারে রয়েছে যেখানে আমরা শিখেছিলাম যে 3টে বাহুর সমদ্বিখণ্ড যেখানে মিলিত হচ্ছে সেটা পরিকেন্দ্র, একদম ঠিক। সেখান থেকে ওটা ওরা পরিকেন্দ্র বলেছে। বিওসি এই কোণের মানটা 80 ডিগ্রি বলে দিয়েছে, আর বিএসি কোণটা জানতে চেয়েছে। এবার কথা হচ্ছে এই উপপাদ্যেরই পরে আমার একটা প্রয়োগ রয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি বিওসি বিএসসি এর ডাবল। তো সেইটাই আমরা একটু জাস্ট, যেহেতু এমসিকিউ বেশি আমরা এখানে এক্সপ্যান্ড করতে পারবো না বা করবো না, তো জাস্ট শর্টে আমি একটু বলছি যে পরিকেন্দ্র মানে এইটা কেন্দ্রটাকে বেস্ট অন করে ত্রিভুজের বাইরে দিয়ে একটা বৃত্ত আছে। এই যে বৃত্তটা আমি আঁকার চেষ্টা করেছি, এইটাই যখন আমরা ক্লাস 10-এ ব্যাপারটাকে আরও ভালো করে ডেপথে গিয়ে দেখব পরিবৃত্ত। তো সেখান থেকে আমরা জানতে পারি যে পরিবৃত্ত মানে হচ্ছে সেই পরিবৃত্তের কোনো একটা জ্যা, যেমন এখানে মনে কর বিসি জ্যা, এই হচ্ছে বৃত্তচাপটা, এই হচ্ছে বৃত্তচাপ। ওর যে দুটো প্রান্ত, সেই প্রান্ত দুটো কেন্দ্রে যুক্ত হলে কেন্দ্রস্থ কোণ। ওই একই প্রান্ত দুটো যদি পরিধির ওপর কোথাও যুক্ত হয়, বৃত্তের পরিধির ওপর কোথাও যুক্ত হয়, সেটাকে বলা হয় বৃত্তস্থ। আবার বলছি, কোনো বৃত্তের নির্দিষ্ট বৃত্তচাপের যে দুটো প্রান্তবিন্দু আছে, যেমন এখানে আমি যদি বিসি বৃত্তচাপটা দেখি তাহলে তার দুটো প্রান্তবিন্দু, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। এই দুটো প্রান্ত কেন্দ্রে যুক্ত হলে সেই জায়গাটায় কেন্দ্রস্থ কোণ। সেই একই প্রান্ত দুটো বৃত্তের ওপরে যুক্ত হলে বৃত্তস্থ কোণ। এদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 গুণ বৃত্তস্থ কোণ। এটা আমাদের একটা ছোট প্রয়োগ হিসাবে ওই প্রথম উপপাদ্যটা, এই চ্যাপ্টারের প্রথম উপপাদ্যের পরেই প্রয়োগটা রয়েছে, আমরা পড়েওছি। তো সেইটারই অ্যাপ্লিকেশান। আর বৃহত্তর অর্থে ক্লাস 10-এ এই উপপাদ্যটা আছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দিকে। তো আরেকবার ছোট করে বলি, এটা আমার পরিকেন্দ্র ছিল, তার মানে এটা পরিকেন্দ্র মানে অবভিয়াসলি এর বাইরে একটা পরিবৃত্ত রয়েছে, এটা আমার ইমাজিনেশনে থাকবে। তো ওই পরিবৃত্তের এই যে বৃত্তচাপটা দেখতে পাচ্ছি আমরা বিসি, তার প্রান্ত বিন্দু দুটোকে যদি আমরা একটু ফোকাস করি, দ্যাট ইজ বি অ্যান্ড সি, এই দুটো প্রান্ত কেন্দ্রে গিয়ে যুক্ত হয়ে এখানে কেন্দ্রস্থ কোণ বিওসি উৎপন্ন করেছে। ওই একই প্রান্ত দুটো পরিধির ওপর যুক্ত হয়ে বৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী বিওসি ইকুয়াল টু 2 ইন্টু বিএসি। বিওসির জায়গাটায় আমরা বিওসির মানটা লিখলাম 80 ডিগ্রি, 2 ইন্টু বিএসি, 2 আর 80 কেটে বিএসি মানটা হচ্ছে 40 ডিগ্রি, দ্যাট ইজ অপশান এ। কোশ্চেন নাম্বার 2 ছিল এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও কোণ বিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে কোণ বিওসি এর পরিমাপ কত। ভালো কথা। তো এখানটায় আমাদের এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও, এই হচ্ছে লম্ববিন্দু অর্থাৎ এ বিন্দু থেকে বিসির ওপর এডি লম্ব, সি বিন্দু থেকে এবির ওপর সিএফ লম্ব, আর ডি বিন্দু থেকে এসির ওপর বিই লম্ব। এই 3টে লম্ব যেখানে গিয়ে ছেদ করেছে সেটাকে বলা হয় লম্ববিন্দু। ভালো কথা। এবার এখানে কি কোণটা বলে দিয়েছে, বিএসি, এই কোণের মানটা প্রশ্নে বলে দিয়েছে 40 ডিগ্রি। এবার বিএসি 40 ডিগ্রি মানে এফ এ ই 40 ডিগ্রি, একই কোণ। বিএসি বলতো যে কোণটা বোঝাবে এ কোণ, এফ এ ই বলতো সেই কোণটা বোঝাবে এ কোণ, তার মানে এফ এ ইটা হচ্ছে 40 ডিগ্রি। ভালো কথা। তো এখান থেকে লম্ব টানলাম মানে ও এফ এ, এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু লম্ব টানা হচ্ছে। বি বিন্দু থেকে লম্ব টানা হয়েছে মানে ও ই এ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ও এফ এ আর ও ই এ দুটো কোণ 90 ডিগ্রি হলো
তাহলে এবার এই যে চতুর্ভুজটা লক্ষ্য কর, এই যে ও এফ এ ই, ও এফ এ ই, এই চতুর্ভুজের আমার চারটে কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। তার মধ্যে তিনটে কোণ হচ্ছে, একটা 40, দুটো 90। তাহলে বাকি কোণটা কি করে বের করবো? এফ ও ই কোণটা, যেহেতু তিনটে কোণের চারটে কোণের যোগফল 360 ডিগ্রি, এই তিনটেকে যোগ করে 360 থেকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে বেরিয়ে আসছে 140 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে আমার 140 ডিগ্রি এফ ও ই। এবার ঠিক এর উল্টো দিকে বিপরীত দিকে রয়েছে আমার বিওসি, তার মানে বিওসিটা হচ্ছে এফ ও ই এর বিপরীত কোণ, সেটাই লেখা হয়েছে, বিওসি হচ্ছে বিপরীত কোণ এফ ও ই, দেখো হচ্ছে 140 ডিগ্রি, মানে অপশন ডি। কোশ্চেন নাম্বার 3 আমাদের বলে দিয়েছে এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও কোণ বিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি হলে কোণ বিওসি এর পরিমাপ কত? তো কোশ্চেনের ডেটা অনুযায়ী এই হচ্ছে আমার এবিসি ত্রিভুজ, তার অন্তঃকেন্দ্র হচ্ছে ও। অন্তঃকেন্দ্রের ডেফিনিশন অনুযায়ী আমরা জানি যখন কোনো ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ড পরস্পরকে ছেদ করে সেখানে অন্তঃকেন্দ্র উৎপন্ন হয়। তার মানে এই যে ওবি রেখাটা দেখতে পাচ্ছি সেটা তার মানে এবিসি কোণের সমদ্বিখণ্ড হওয়া উচিত। আবার এই যে ওসি রেখাটা দেখতে পাচ্ছি সেটা তাহলে এসিবি কোণের সমদ্বিখণ্ড হওয়া উচিত, কারণ অন্তঃকেন্দ্র মানে হচ্ছে কোণের সমদ্বিখণ্ড যেখানে ছেদ করে। তো যদি ওবিটা এবিসি কোণের সমদ্বিখণ্ড হয় তার মানে ওবিসি, এই যে ওবিসি সেটা এবিসির অর্ধেক হওয়া উচিত। আবার এই যে ওসিবি এই পার্টটা এসিবির অর্ধেক হওয়া উচিত, কারণ এটা অন্তঃকেন্দ্র। আর কি যেটা দিয়েছে, আর দিয়েছে বিএসি কোণটা 40 ডিগ্রি, তাহলে বিওসি কোণের মানটা। এখন কথা হচ্ছে আমরা যদি বড় বিএসি ত্রিভুজটার দিকে লক্ষ্য রাখি, বিএসি ত্রিভুজের একটা কোণ বিএসি, একটা কোণ এবিসি, একটা কোণ এসিবি, আর ত্রিভুজের তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এর মধ্যে বিএসির মানটা হচ্ছে 40 ডিগ্রি বসিয়ে দিলাম, সো এবিসি প্লাস এসিবিটা বের হচ্ছে 180 মাইনাস 40, দ্যাট ইজ 140। এবার লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুটোকেই হাফ দিয়ে গুণ করে দিলাম, দুটোকে বাঁ দিক এবং ডান দিক, তাহলে হাফ এবিসি প্লাস হাফ এসিবি আর 140টা হাফ দিয়ে গুণ করে 70। কেন করলাম হাফ দিয়ে গুণ? যদি আমি এটা করি তাহলে হাফ এবিসির জায়গায় আমি ওবিসি লিখতে পারবো, এই যে হাফ এবিসির জায়গায় ওবিসি, আর হাফ এসিবির জায়গায় আমরা ওসিবি লিখতে পারবো, এই যে হাফ এসিবির জায়গায় আমি ওসিবি লিখেছি। তার মানে ওবিসি প্লাস ওসিবি ইকুয়াল টু হচ্ছে 70 ডিগ্রি, ওবিসি প্লাস ওসিবি ইকুয়াল টু হচ্ছে 70 ডিগ্রি। এবার এই যে বিওসি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি বিওসি ত্রিভুজে এই দুটো কোণের যোগফল হচ্ছে 70 ডিগ্রি, তাহলে বাকি বিওসি কোণটা কোথা দিয়ে পাবো? বিওসি কোণটা পাবো হচ্ছে 180 মাইনাস 70, মানে 110 ডিগ্রি, দ্যাট ইজ অপশন বি। ওকে, কোশ্চেন নাম্বার 4 ছিল এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি, জিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ সেমি হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? তো এটা আমাদের সাধারণত থার্ড প্রয়োগ থেকে আসছে, আমি একটা ছোট্ট করে বলি। ভরকেন্দ্র মানে হচ্ছে একটা ত্রিভুজের তিনটে মধ্যমা যেখানে গিয়ে ছেদ করে সেটাকে ত্রিভুজের ভরকেন্দ্র বলে দেওয়া হয়। তো এবিসি ত্রিভুজটা দেখতে পাচ্ছি আমরা, এবিসি ত্রিভুজে এডি একটা মধ্যমা, বিই একটা মধ্যমা, সিএফ একটা মধ্যমা, এডি একটা মধ্যমা, বিই একটা মধ্যমা, সিএফ একটা মধ্যমা। এই তিনটে মধ্যমা যেখানে গিয়ে ছেদ করছে এই জিনিসটাকে বলা হয় ভরকেন্দ্র। এবার এটা আমাদের তৃতীয় উপপাদ্য কি চতুর্থ উপপাদ্যে আছে এই চ্যাপ্টারে, যে ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু, এবং ওই বিন্দুটাকেই ভরকেন্দ্র করি আমরা। তার করেসপন্ডিং একটা প্রয়োগ রয়েছে আমাদের, যেটা আমরা পরে করব। সেই প্রয়োগটায় বলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি না এখানে, এই যে ভরকেন্দ্র এই সব যোগ করার পরে এই যে এখানে নিচে যে জিবিসি ত্রিভুজটা দেখতে পাচ্ছিস, অ্যাকচুয়ালি খুব ভালো করে লক্ষ্য করলে না এই এবিসি ত্রিভুজটা দেখতে পাবি তিনটে ত্রিভুজে ভাগ হয়ে গেছে। কি কি? একটা হচ্ছে জিবিসি ত্রিভুজ, একটা হচ্ছে এজিবি ত্রিভুজ, আর একটা হচ্ছে এজিসি ত্রিভুজ। খুব ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে
যে বড় এবিসি ত্রিভুজটা সাধারণত এই ভরকেন্দ্র মানে মধ্যমা তিনটে যোগ করার পরে ভরকেন্দ্রকে নিয়ে তিনটে ত্রিভুজে ভাগ হয়েছে। একটা হচ্ছে জিবিসি ত্রিভুজ, একটা হচ্ছে এজিবি ত্রিভুজ, আর একটা হচ্ছে এজিসি ত্রিভুজ। মানে এই তিনটে ত্রিভুজকে মিলে বড় ত্রিভুজটা আসছে এবং এই তিনটে ত্রিভুজই সেম। আমি লিখেও দিচ্ছি, জিবিসি ত্রিভুজ সমান এজিবি ত্রিভুজ সমান এজিসি। এরা তিনটেই সমান। কেন সমান, কিভাবে সমান, সেটা যখন আমরা প্রয়োগটা করবো তখনই দেখবো। আপাতত জাস্ট এই মানে প্রয়োগটা করার জন্য, অ্যাপ্লিকেশনটা করার জন্য যতটা দরকার। তো যেহেতু এই তিনটে সমান এবং এই তিনটে মিলে আমার বড় ত্রিভুজটা আসছে, তার মানে এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল নিশ্চয়ই বড় ত্রিভুজের ক্ষেত্রফলের 1/3 হওয়া উচিত। আবার বলি, যেহেতু এই জিবিসি, এজিবি আর এজিসি তিনটেই সমান বললাম আমি, এবং এই তিনটে মিলে তো বড় এবিসি ত্রিভুজটা আসছে, তার মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ত্রিভুজ, জিবিসি বলি, এজিবি বলি বা এজিসি বলি, এই প্রত্যেকটা ত্রিভুজ বড় এবিসি ত্রিভুজের 1/3 হওয়া উচিত, কারণ তিনটেই সমান। তো সেই লজিকটাই আমরা এখানে খাটিয়েছি যে জিবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা তো 12 বর্গ সেমি বলেই দিয়েছে, আর সেখান থেকে জিবিসির জায়গায় আমরা লিখে দিয়েছি 1/3 ইন্টু ত্রিভুজ এবিসি। লজিক ওটাই যে যেহেতু জিবিসি, এজিবি, এজিসি সমান, তাই যে কোনো একটার ক্ষেত্রফল বড়টার 1/3 হবে, ইকুয়াল টু 12। কোনাকুনি গুণ করে দাও, 3 × 12 = 36। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 36 বর্গ সেমি। দ্যাট ইজ মাই অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, সোজা কোশ্চেন। একটা সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্যটা বলে দিয়েছে। পরিব্যাসার্ধ মানে হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিব্যাসার্ধের দৈর্ঘ্যটা 5 সেমি বলেছে। অতিভুজের দৈর্ঘ্য আমি ফর্মুলা আগেও বলেছিলাম, এখনও বলছি। সমকোণী ত্রিভুজ, এই মনে করো সমকোণী ত্রিভুজ, তার বেশ কম করে একটা পরিবৃত্ত আছে। সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রটা সর্বদা অতিভুজের মধ্যবিন্দুতে হয়। তো তার মানে এই যে অতিভুজ যেটা, সেটা হচ্ছে ব্যাস, বুঝতেই পারছিস, পরিব্যাস পরিবৃত্তটা। তো এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা সেটা বলে দিয়েছে 5 সেমি। আর সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ হচ্ছে অতিভুজের অর্ধেক, মানে অতিভুজ বাই 2। তো পরিব্যাসার্ধটা 5, এটা হচ্ছে অতিভুজ বাই 2, কোনাকুনি গুণ করে দিলে 5 × 2 = 10, মানে অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, বলেছে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেমি, 8 সেমি ও 10 সেমি হলে ত্রিভুজটির পরিকেন্দ্র ত্রিভুজাকার ক্ষেত্রের কোথায় অবস্থিত তা লেখো। একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেমি, 8 সেমি ও 10 সেমি হলে ত্রিভুজটার পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত তা লেখো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আগে ত্রিভুজটা কীরকম আকৃতির ত্রিভুজ সেটা আমাকে বুঝতে হবে। ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য 6 সেমি, 8 সেমি এবং 10 সেমি। ঠিক আছে, তো এবার আমরা যদি এই দুটো বাহুর বর্গের যোগফলটা বের করি, মানে মনে কর 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ারটা বের করি, তাহলে গিয়ে দাঁড়াচ্ছে 36 + 64 100, মানে 10 স্কোয়ার। তার মানে দেখাচ্ছে এই দুটো বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুটার বর্গের সাথে সমান। এটা কি ধরনের ত্রিভুজের ক্ষেত্রে এরকম ধর্ম দেখা যায় বলতো, যে যে কোনো দুটো বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সাথে সমান হয় একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। যে সব থেকে বড় বাহু যেটা হয়, যেটাকে আমরা অতিভুজ বলে চিনি, তার বর্গটা বাকি দুটো বাহুর বর্গের যোগফলের সাথে সমান। এটাও সেখানে মানে এই ধর্মটাই এখানে স্যাটিসফাই করছে। তো সেখান থেকে আমরা বুঝতেই পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ এবং যার অতিভুজটা হচ্ছে 10। ঠিক আছে, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, সমকোণী ত্রিভুজকে বেষ্টন করে যদি একটা বৃত্ত অঙ্কন করা হয়, দ্যাট ইজ সার্কাম সার্কেল বা পরিবৃত্ত, তার যে কেন্দ্রটা না, পরিবৃত্তের কেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দুতে থাকে। ওই যে আগের অঙ্কটাই বললাম যে ব্যাসার্ধটা অতিভুজের অর্ধেক হয়। তো ব্যাসার্ধ যদি অতিভুজের অর্ধেক হয়, তার মানেটাই তো সেই জিনিসটাই দাঁড়াচ্ছে যে অতিভুজটাই হচ্ছে ব্যাস, আর ব্যাসের ওপরে থাকে, ব্যাসের মধ্যবিন্দুতে কে থাকে, কেন্দ্র। তো সেই লজিকেই বলতে পারি, যেহেতু বুঝতে পারলাম এটা একটা সমকোণী ত্রিভুজ এবং অতিভুজ হচ্ছে 10 সেমি, তার মানে আমরা এটা বলতে পারি যে পরিকেন্দ্রটা অতিভুজের কোথায় অবস্থিত, মধ্যবিন্দুতে অবস্থিত। ক্লিয়ার?
কোশ্চেন নাম্বার 11 দুইটা ছিল এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা এবং জি ভরকেন্দ্র, ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য 3√3 সেমি হলে এজি এর দৈর্ঘ্য কত? আচ্ছা, এই মনে কর আমার এবিসি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা বলে দিয়েছে 3√3 সেমি। তো সমবাহু ত্রিভুজের বিশেষত্ব হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাটাই ত্রিভুজটার উচ্চতা। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বিশেষত্ব। যে সমবাহু ত্রিভুজের যে এই যে এডি মধ্যমাটা দেখতে পাচ্ছি, এই এডি মধ্যমাটাই অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজের উচ্চতা। এটা সমবাহু ত্রিভুজ বলেই এই বিশেষত্ব। এবং এই মধ্যমার উপরে যে ভরকেন্দ্রটা থাকে, সেই ভরকেন্দ্রটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো এই যে এডি মধ্যমার দৈর্ঘ্যটা না, এইটা ত্রিভুজের উচ্চতা হয়। আর সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য প্রশ্নে বলে দিয়েছে 3√3। তাহলে √3/2 ইন্টু 3√3, √3 হচ্ছে 3, 3 3 9/2 সেমি। তার মানে এই মধ্যমার দৈর্ঘ্যটা হচ্ছে 9/2 সেমি। ভালো কথা, বা উচ্চতা যাই বলি না কেন, 9/2 সেমি। এবার আমরা জানি ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ভরকেন্দ্র মধ্যমা এদিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এবার ওরা জানতে চেয়েছে তাহলে এজি পোর্শনটার দৈর্ঘ্য কত। তাহলে আমরা যদি আনুপাতিক ভাগারে যাই, আনুপাতিক ভাগার মানে পুরো এডি মনে কর টোটালটা হচ্ছে এডি, তার মধ্যে এই পোর্শনের অনুপাতটা হচ্ছে 2, এই পোর্শনের অনুপাতটা হচ্ছে 1। তাহলে আনুপাতিক ভাগার করা মানে এই এজির আনুপাতিক ভাগটা কত হবে? এর ভাগ 2 বাই টোটালটা। জিডির আনুপাতিক ভাগটা কত হবে? এর অনুপাতটা হচ্ছে 1 বাই টোটালটা। তার মানে এজি পোর্শনটার জন্য আমার 2 এজির অনুপাত বাই 2 + 1 ইন্টু টোটাল এজি, এটা হচ্ছে এজি। যদি জিডি বের করতাম, জিডির অনুপাতটা হচ্ছে 1 বাই টোটাল মানে 2 + 1 ইন্টু এডি। এই হচ্ছে নিয়ম। তাহলে 2/3 এডি আমার কত বেরিয়েছে? 9/2। মধ্যমা বা উচ্চতা যাই বলি না, 2 2 কেটে গেল, 9 3 কেটে 3 সেমি। এইটাই হচ্ছে আমার এজি দৈর্ঘ্য। কোশ্চেন নাম্বার 11 4টা বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের পাদত্রিভুজ ডিইএফ কোণ এফডি এর পরিমাপ কত? এই অঙ্কটা করতে গিয়ে আগে একটা বলি আমি। সমবাহু ত্রিভুজের পাদত্রিভুজ বলতে একটা সমবাহু ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু থেকে, এই যে 3টে শীর্ষবিন্দু এবিসি, সাপোজ মনে করো এবিসি একটা সমবাহু ত্রিভুজ, তার 3টে শীর্ষবিন্দু, একটা এ, একটা বি, একটা সি। এই 3টে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর যে লম্বগুলো বা পারপেন্ডিকুলার ড্র করা আছে, যে এডিটা, তারপরে হচ্ছে বিই, সিএফ, এই যে 3টে পারপেন্ডিকুলার বা লম্ব ড্র করা যায়, এই লম্ব বিন্দুগুলোকে যোগ করে যে ত্রিভুজটা উৎপন্ন হয় সেটাকে পাদত্রিভুজ বলা হচ্ছে। ঠিক আছে, আবার বলছি, একটা সমবাহু ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর যে লম্বগুলো অঙ্কন করা আছে, সেই লম্ব শীর্ষবিন্দু মানে লম্ববিন্দুগুলোকে, লম্ববিন্দু বলে ভুল হবে, মানে ওই যে লম্বগুলো বিপরীত বিন্দুকে গিয়ে যেখানে ছেদ করেছে, সেই ছেদ বিন্দুগুলোকে যোগ করে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সেটাকে পাদত্রিভুজ বলে। মানে এক্ষেত্রে ডিইএফটা হচ্ছে পাদত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজের বিশেষত্ব হচ্ছে কোনো সমবাহু ত্রিভুজের পাদত্রিভুজও একটা সমবাহু ত্রিভুজ। এটা সমবাহু ত্রিভুজের বিশেষত্ব। তার মানে এই যে এবিসি একটা সমবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছিস, তার পাদত্রিভুজ হচ্ছে ডিইএফ। এটাও একটা বাই প্রপার্টি বা ধর্মানুসারে এটাও একটা সমবাহু ত্রিভুজ। এবার আমরা সবাই জানি সমবাহু ত্রিভুজের 3টে কোণ কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। তো সেই কারণে সেই লজিক অনুযায়ী বলতে পারি এফডিই মানে এই কোণটা, এফডিই এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি বাই প্রপার্টি হলো। এবং যেহেতু এই যে ডি এর রেখাটা দেখতে পাচ্ছিস না, এই যে লম্বটা, এই ডি এর রেখাটা হচ্ছে এফডিই এই কোণটা সমদ্বিখণ্ডক। ডি এটা হচ্ছে এফডিই কোণটা সমদ্বিখণ্ডক। যদি সমদ্বিখণ্ডক হয় আর এই কোণটা বললাম আমি 60 ডিগ্রি, তাহলে এইটুকু পোর্শন কত হবে? এফডিএ এইটুকু পোর্শন, এফডিএ পোর্শনটা হবে হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। ঠিক আছে, 11/5 শেষ কোশ্চেন আমাদের। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি এবং মধ্যমা এডি ইকুয়াল টু হাফ বিসি। যদি এবি ইকুয়াল টু √2 সেমি হয়, তাহলে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত?
আচ্ছা, প্রথমে ত্রিভুজটা সম্পর্কে আমাদের একটা ভালো মতো আইডিয়া নিতে হবে। ওদের কথা অনুযায়ী এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবিসি কোণ আর এসিবি কোণ সমান। এবার আমরা জানি একটা সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো কোণ সমান, ঠিক তার উল্টো দিকের বাহুগুলোও সমান। তাহলে এবিসির উল্টো দিকের বাহুটা হচ্ছে এসি আর এসিবির উল্টো দিকের বাহুটা হচ্ছে এবি, এই দুটো বাহু সমান। তো এবি আর এসি হচ্ছে √2 সেমি। এবার এই বিন্দু থেকে এডিটা বিসির অর্ধেক করে দিয়েছে, তাই এডিটা বিসির অর্ধেক মানে হচ্ছে এডি আর বিডি সমান। যেহেতু এডিটা বিসির অর্ধেক করেছে, তার মানে এডি আর বিডি সমান। তো আবার এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এডিবি ত্রিভুজ, তার যে দুটো বাহু সমান, ঠিক তার উল্টো দিকের কোণগুলো কি হবে? সমান। তাহলে এডি উল্টো দিকের এই কোণটা মানে এবিডি, আর বিডি উল্টো দিকের এই কোণটা মানে বিএডি, এই দুটো কোণ সমান। ঠিক আছে, ডিএবি লিখেছি আর একটা এবিডি সমান। আর যেহেতু এডিটা বিসির অর্ধেক, সেই কারণে এই কোণটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি। তার মানে এডিবি কোণটা হচ্ছে কি আমার 90 ডিগ্রি। এই যে এডিবি 90, এডিবি 90, এই দুটো কোণ সমান। তাহলে এই দুটো কোণ কত ডিগ্রি করে হবে? 45 ডিগ্রি করে হবে। তো সেই কারণে ডিএবি আর এবিডি এগুলো হচ্ছে 45 ডিগ্রি করে গেল। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি ডিএসি আর এসিডি এই দুটো সমান 45 করে। ডিএসি আর এসিডি সমান 45 করে। ভালো কথা। এখন ডিএবি আর ডিএসি এই দুটোকে অ্যাড করে দেওয়া হবে। 45 45 যোগ করে দিলে 90। তার মানে বিএসি কোণটা হচ্ছে 90, বিএসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে বোঝা যাচ্ছে যখনই একটা ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তার মানে বিএসিটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী যে উল্টো দিকের বাহুটা হচ্ছে অতিভুজ, মানে বিসি হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে বি এর স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য। তো সেইভাবে বিসি স্কোয়ার ইকুয়াল টু বি এর স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, মানে √2 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার করে বিসি স্কোয়ারটা পেলাম। √2 স্কোয়ার হচ্ছে 2, এখানে √2 স্কোয়ার 2 2 4, বর্গমূল করে দিলে বিসিটা হচ্ছে আমার 2 বেরোবে। তার মানে এবার ওরা জানতে চেয়েছে যে এই ত্রিভুজটার পরিব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত। না, বিসি মানে হচ্ছে অতিভুজ হচ্ছে আমাদের 2 সেমি। সুতরাং অতিভুজ হচ্ছে আমাদের 2 সেমি। তা পরিব্যাসার্ধ কি করে বের করা হয়? সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ ফর্মুলাটা হচ্ছে অতিভুজের অর্ধেক। তা অতিভুজ তো 2 বেরিয়েছে, তা 2 এর অর্ধেক করলে কত হবে? 1 সেন্টিমিটার। তার মানে হচ্ছে পরিব্যাসার্ধটা 1 সেন্টিমিটার।